নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি দুয়ারে রিপোর্টার। আরজি করের ঘটনার প্রতিবাদে আজ কার্যত মিছিল নগরী কলকাতা। আজ পথে নেমেছে ময়দানের ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে টলিগঞ্জের সেলেব্রা। আরজি করের প্রতিবাদ, সেলিব্রিটিদের ডাক্তারি পড়ুয়া খুনে বিচারের দাবি। খান্না থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে পা মেলালেন শুভশ্রী, শ্রাবন্তী, পাওলি। পথে প্রতিবাদে পরম আবির, অঙ্কুশ। সরাসরি কথা বলবো মানুষ আমাদের প্রতিনিধির সঙ্গে। মানুষ, খান্না থেকে মিছিল এগোচ্ছিল শ্যামবাজারের দিকে, এখন ঠিক কোথায় অবস্থান করছে এই মিছিল? কি দাবি উঠলো? দেখো মিমি, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে সেলিব্রিটিরা কিন্তু শুরু থেকে এই আরজি কর কাণ্ডের প্রতিবাদ করে আসছিলেন এবং মেয়েদের রাত দখলের র্যালিতেও আমরা প্রচুর সেলিব্রিটিদের পথে হাঁটতে দেখেছিলাম এবং তারা সমবেতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে রবিবার আজ তারা পথে নামবেন আরজি কর ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং ন্যায্য ন্যায় বিচার জানিয়ে, জাস্টিস ফর আরজি কর এই স্লোগান দিয়ে। এবং টেকনিশিয়ান স্টুডিওতে আজ বিকেলে তারা জমা হন এবং সেই জমায়েত কিন্তু বাসে করে বা কেউ কেউ ব্যক্তিগত গাড়িতে করে খান্না মোড়ে আসেন। খান্না মোড় থেকে সমবেতভাবে সেই মিছিল শান্তিপূর্ণভাবে শ্যামবাজার ৫ মাথা মোড়ের দিকে এগিয়ে যায় এবং সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। যেহেতু ১৪৪ ধারা জারি রয়েছে, তাই তারা আরজি করের দিকে যেতে পারেন না এবং শ্যামবাজারের ৫ মাথা মোড় থেকে তাদের এই র্যালি কিন্তু ভূপেন বোস এভিনিউর দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং তারা সেখান থেকে সেই র্যালি শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে আসেন, স্লোগান দেন এবং তাদের কণ্ঠে যেটা শোনা যাচ্ছিল যে সিনেমা পাড়ার একটাই শট, জাস্টিস ফর আরজি কর। তারা প্রত্যেকে করতালি দিয়ে স্লোগান দেন এবং তাদের মধ্যে থেকে অনেকেই প্রাথমিকভাবে মিনি যেটা জানিয়েছেন যে যতদিন না পর্যন্ত পুলিশ চার্জশিট গঠন করছেন বা যতদিন না পর্যন্ত ন্যায্য ন্যায় বিচার পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে উইকেন্ডে শনিবার করে তারা একটি নির্দিষ্ট জায়গায় জমায়েত হয়ে প্রতিবাদ জানাবেন এবং সেটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরবর্তীতে তারা সকলে সম্মিলিতভাবে মিটিং করে সিদ্ধান্ত নেবেন এবং তাদের এই প্রতিবাদ সপ্তাহে একদিন, বিশেষ করে উইকেন্ডে কিন্তু জারি থাকবে। এই মুহূর্তে মিছিল শেষ হয়েছে এবং তারা যে যার জায়গায় বা যে যার বাড়িতে বা যে যার কাজে চলে গেছেন, কিন্তু একটাই জিনিস তারা জানিয়েছেন যে তাদের এই আন্দোলন থেমে থাকবে না যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছে সেই নির্যাতিত তরুণী বা সেই ডাক্তার। তার জন্য তারা কিন্তু ভবিষ্যতে আবারও সোচ্চার হবেন, আবারও এরকম পথে নামবেন এবং আবার তারা জাস্টিস ফর আরজি কর এই এমন একটা ঘটনা কলকাতা শহরের বুকে ঘটলো কি করে, এটা হচ্ছে প্রশ্ন। এরকম ঘটনা যাতে আর ভবিষ্যতে কখনো না ঘটে সেইটা সুনিশ্চিত করার দায় কেউ এড়াতে যেন না পারে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই ঘটনাটা যে গাফিলতির কারণে ঘটেছে সেই গাফিলতিগুলিকে চিহ্নিত করে এর দায় আপন করে নিতে হবে প্রশাসনকে। বোঝাই যাচ্ছে যে গোটা সিস্টেমটার মধ্যে একটা খুব বড় খুন ধরেছে, তো সেইটার দায়িত্ব কে নেবে? সেটার দায়িত্ব তো প্রশাসনকে বলতে হবে যে হ্যাঁ, এটার দায়িত্ব আমাদের ভুল হয়েছে, আমাদের গাফিলতি। এই সবার জন্য সুরক্ষা সুনিশ্চিত করার দায় কিন্তু একমাত্র প্রশাসনের এবং প্রত্যেক হাসপাতালের কর্তৃপক্ষের। কলকাতা শহরের এটা অনেক দিনেরই ইতিহাস যে কোনো রকম বড় কিছু হলে সবাই সাধারণ মানুষের সঙ্গে গলা মেলায়। আমরা বলতে চাইছি যে সঠিক বিচারটা হোক, সময় নিয়ে ঠিকঠাক তদন্ত হোক। হঠাৎ করে তাড়াতাড়ি বিচার আমরা চাইছি, কারণ আমরা সঠিক ন্যায় বিচার চাইছি। সারা বিশ্ব চাইছে, আমি একা বলে কি করব? আমি তো আছি। এখন মানুষ পথে নেমেছে, আমরাও মানুষ, আমরাও পথে নামতে বাধ্য। আমাদেরও খারাপ লাগা, আমাদেরও ভাই বোন মা আছে। আমরা তো মানুষের বাইরে নই, আমাদের মনুষ্যত্ব বোধ থেকেই আমরা নেমেছি। সকলেই নামছেন, সমাজের বিভিন্ন কর্নার থেকে প্রত্যেকে প্রতিবাদ করছেন। সকলেই একটাই কথা বলছি যে দ্রুত সম্ভব যদি ন্যায় বিচার পাওয়া যায় ততই ভালো হবে। কারণ যে ঘটনাটা ঘটেছে সেটা কোনো ভাষাতেই নিন্দা করে সেটার বোধহয় উপযুক্ত হবে। আমরা যে বিকৃত মানসিকতা, বিকৃত মস্তিষ্কের প্রকাশ পেলাম এই জঘন্য ঘটনার মধ্যে দিয়ে, তাও কলকাতা শহরের মধ্যে, মধ্য কলকাতায় মানুষের যেটা আবেদন, মানুষের যেটা দাবি, মানুষের যেটা প্রতিবাদ, তার সাথে আমরা সহমত। সিনেমা পাড়ার একটাই স্বর, কারণ এই স্বর, এই আবেদন, এই ডিমান্ড সারা পৃথিবী জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে, সারা কলকাতা, পশ্চিমবঙ্গ জুড়ে একটা ভয়ঙ্কর বড় ভুল ঘটে গেছে, যেটা কোনো মতেই অ্যাকসেপ্টেবল নয়। और ये धोनी की हुई जीत। गजब ग्रिप,
कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। সল্টলেক স্টেডিয়ামের সামনে বাইপাসে বিক্ষোভ চলছে। আজ ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ ছিল, সেই ম্যাচ নিরাপত্তার কারণে বাতিল হয়ে যায়। তারপরে তিন প্রধান ক্লাবের সমর্থকরা, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং, তিন ক্লাবের সদস্যরা তারা একযোগে এক সুরে তারা প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই প্রতিবাদ আজ একটা সময় রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশকে এই জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠি নিয়ে তেড়ে যেতে দেখা যায়, কারণ সল্টলেক স্টেডিয়াম চত্বরে আজ বিকেল 4টে থেকে 12টা পর্যন্ত 163 ধারা অর্থাৎ 5 জনের বেশি জমায়েত করা যাবে না, এই নিয়ম লাগু করা হয় এবং তারপরে এই জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি নিয়ে তেড়ে যায়। যদিও এই প্রতিবাদ, এই বিক্ষোভ এখনো চলছে। কিরণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। কিরণ, এই ছবিটা আমাদের রাজ্য কবে দেখেছে, যেখানে আমরা বরাবর ইস্ট বেঙ্গল, মোহনবাগান তাদের দুই বিপক্ষ দল হিসেবেই দেখেছি, তাদের ম্যাচ দেখেছি আমরা, কিন্তু এইভাবে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেন সমর্থকরা। একই সুর তিন প্রধানের সমর্থকদের গলায় কোথাও একটা মিলিয়ে দিয়েছে আজ তাদের। এখনো কি অবরোধ বিক্ষোভ চলছে এবং রণক্ষেত্র চেহারা নিয়েছিল আজ, সেই সময়টার কথাও একটু জানতে চাইবো। একদমই দেখো, গতকাল যখন ডুরান্ডের ডার্বি বাতিল ঘোষণা করা হয় তখনই কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে দু দলের সমর্থকরা বলতে থাকেন ডার্বি বাতিল হলেও তারা প্রতিবাদ জানাতে যুবভারতীতে আসবেন। আমরা জানি আরজিকরের ঘটনার প্রভাব খেলার মাঠেও পড়েছে এবং খেলার মাঠে দু দলের সমর্থক ইলিশ চিংড়ি যাদের লড়াই চিরাচরিত বাঙালি দেখে এসছে, ঘটি বাঙালির লড়াই, তারা একসঙ্গে একটু যদি দেখাও। একই গ্যালারি দুই সুর এবং জাস্টিস ফর আরজিকর এই স্লোগানিং তারা দেবেন বলে ঠিক করেছিলেন। এই মুহূর্তে ছবি তুমি যখন দেখতে চাইছো আমি দেখাই, এখনো কিন্তু দু দলের পতাকা নিয়ে সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। জাস্টিস ফর আরজিকর এই স্লোগানিং, এটা কিন্তু প্রায় 4 ঘন্টার বেশি সময় হয়ে গেল, এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছবি প্রত্যেকে ইস্ট বেঙ্গল, মোহনবাগান জার্সি পরা রয়েছে। কিছুক্ষণ আগে মোহামেডানের সমর্থকরা ছিলেন, তাদের পতাকাও দেখেছি। জাস্টিস ফর আরজিকর এবং ওই যেটা স্লোগান বললাম, যেটা ডার্বি হলে হয়তো আজকে গ্যালারিতে যে স্লোগান ওঠানোর কথা ছিল দু দলের সমর্থকরা ঠিক করেছিলেন, তারা বলবেন যে জাস্টিস ফর আরজিকর এবং তাদের বক্তব্য ছিল যে দুই গ্যালারির একই স্বর হবে, জাস্টিস ফর আরজিকর। তার কারণ দুই গ্যালারি এবার তারা চিরাচরিত নিজেদের লড়াইয়ের কথা বলবেন না, তারা আরজিকরের ঘটনায় দোষী শাস্তি চান, এই দাবিতে তারা মাঠে যাবেন। যদিও গতকাল ডার্বি ঘোষণা বাতিল হয়ে যাওয়ার পর থেকে এই সমর্থকরা ঠিক করেন তারা প্রতিবাদ জানাতে যুবভারতীতে আসবেন। আজকে পুলিশের পক্ষ থেকে এখানে 144 ধারা জারি করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ডার্বি বাতিলের অন্যতম কারণ নিরাপত্তা এবং সেখানে ভায়োলেন্স হওয়ার সম্ভাবনা আশঙ্কা ছিল, সেই প্রমাণও পুলিশ পেয়েছে। যদিও তারপরে আজকে আমরা তখন দেখি 5টার সময় কর্মসূচি ছিল, 4টে নাগাদই এখানে 4টে থেকে এই 144 ধারা লাগু করা হয় এবং যখন ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা চলে আসেন ভিআইপি গেট পর্যন্ত কয়েকশো সমর্থক পৌঁছে যান। পুলিশের তরফ থেকে তাদেরকে এখান থেকে প্রথমে কাদাপাড়া অবধি নিয়ে আসা হয় এবং তাদেরকে বলা হয় বেঙ্গল কেমিক্যালের বাইরে গিয়ে তারা অবস্থান করতে পারেন। যদিও এখান থেকেই যখন স্লোগানিং শুরু হয় আস্তে আস্তে কিছুটা যাওয়ার পর পুলিশের পক্ষ থেকে বারবার রিকোয়েস্ট করা হয় যে আপনারা আন্দোলন বা প্রতিবাদ যাই করবেন সেটা বেঙ্গল কেমিক্যালের বাইরে গিয়ে করুন, কারণ এখানে 144 ধারা লাগু করা রয়েছে। তখন সমর্থকে যখন এই কথা তারা না শুনে তখনও তারা প্রতিবাদ জানাচ্ছিল, সেই সময় আমরা দেখি পুলিশ একটা সময় দেওয়ার পর তাদের অনেকে আটক করে, যদি তাদের পরবর্তীতে ছেড়ে দেন। এবং সেই বিকেল থেকেই শুরু হয়েছিল এই প্রতিবাদ বিক্ষোভ, বিকেল গড়িয়ে সন্ধে নামে, সন্ধ্যের রাতে গড়ায়, রাতের অন্ধকার যত বাড়ছে প্রতিবাদের সুর কি ততই চড়া হচ্ছে। দেখো, প্রতিবাদের সুর চড়া হচ্ছে কিনা যদি জিজ্ঞেস করো সেক্ষেত্রে যদি বলি এই মুহূর্তে যা জনসংখ্যা রয়েছে সেটা বিকেলের থেকে অনেকটাই কম। একটা মুহূর্তে কিন্তু কয়েক হাজার থাকলেও সমর্থক দু দলের থাকলেও এই মুহূর্তে দাঁড়িয়ে যারা রয়েছেন এখানে 100-200 ম্যাক্সিমাম সমর্থক থাকবেন, কিন্তু তারা এখনো বলে যাচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগানিং তারা এখনো করে যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে এখানে রুদ্রনীল ঘোষ বিজেপির পক্ষ থেকে তিনি এসে উপস্থিত হয়েছিলেন এবং আমরা দেখতে পেয়েছি তিনি বেশ কিছুক্ষণ সমর্থকদের সঙ্গে বসেছিলেন। পুলিশের তরফ থেকে বাইপাসের একটা দিকে যান চলাচল কিছুটা হলো খুলে দেওয়া হয়েছে। আমরা একটা সময় দেখেছিলাম যে এই জমায়েতের কারণে, এই বিক্ষোভের কারণে বাইপাস পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছিল, দুদিকের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছিল এবং আমার কর্তব্য
মনে হয়েছে নাগরিক হিসেবে, কারণ এরকম এত ঘৃণা হারকাত যে করেছে, যারা করেছে, এর সাথে যারা যুক্ত আছে তারা শাস্তি পাক আমি চাই। আর কলকাতার রাস্তায় যদি মেয়েরা বেরোতে ভয় পায়, একা যদি না বেরোতে পারে, তার জন্য আমাদেরকে স্ট্যান্ড নিতে হবে যাতে এরকম কেউ আর করতে না পারে সেকেন্ড টাইম। রাজ্যের সাধারণ নাগরিক হয়ে এসেছি, যেখানেই যাচ্ছি সেখানেই পলিটিক্যাল কালার দিয়ে দিচ্ছে। টেকনিশিয়ানরা গেলে বলছে তৃণমূল, এদিকে গেলে এসএফআই, এদিকে গেলে বিজেপি। তাই আমি আজকে এইখানে এসেছি অ্যাজ আ ভোটাধিকার, অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া। আমাদের রিকোয়েস্ট, প্লিজ জলদি আমাদের শাস্তি চাই, বিচার চাই। উই শুড বি সেফ ইন আওয়ার ওন কান্ট্রি, ইন আওয়ার ওন ল্যান্ড। উই ওয়ান্ট জাস্টিস। এই প্রতিবাদ বিক্ষোভের জেরে একটা সময় বাইপাস অবরুদ্ধ হয়ে পড়ে। এখন যে কি পরিস্থিতি জানবো, অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। অনুপ, বাইপাসে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছিল, এখন কি পরিস্থিতি? তবে 3.5 ঘন্টার বেশি সময় ধরে যে ডার্বি নিয়ে মূলত যে আজকে যে বিক্ষোভ কর্মসূচি, যে ডার্বি ম্যাচ কেন হলো না, এই নিয়ে যে বিক্ষোভ কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু একেবারে বাইপাস অবরুদ্ধ হয়ে পড়েছিল। এই যে বাইপাস রোড একবার দেখানোর চেষ্টা করে, বাইপাসে কিন্তু এখনো যান চলাচল সম্পূর্ণ বন্ধ হলো। এখনো কিন্তু যেহেতু কানেক্টিং যে রাস্তা, অর্থাৎ নিউ টাউনের দিক থেকে যে রাস্তা যাচ্ছে, অন্যদিকে বাইপাসে কানেক্ট হচ্ছে, সেদিকে গাড়ি যেমন ঘুরিয়ে দেওয়া হয়েছে। অন্য ক্ষেত্রে বাইপাসের ক্ষেত্রে কিন্তু একেবারে ব্যবহার করা সার্ভিস রোড ব্যবহার করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে লক্ষ্য করা হলো, এই যে বেঙ্গল কেমিক্যালের থেকে দিকে রাস্তা, অর্থাৎ স্টেডিয়ামের দিকে যাবে, সেই রাস্তা কিন্তু খুলে দেওয়া হয়েছে। তারই উল্টো দিকে আরো একটি রাস্তা, সেখানে একেবারে লক্ষ্য করা যাবে যে সেখান থেকে পুলিশের পক্ষ থেকে সার্ভিস রোড ব্যবহার করতে বলা হচ্ছে, যাতে কোনোভাবে যানজট না হয়। কিন্তু সকাল দুপুরের পরে যে পরিস্থিতি হয়েছিল, তার পরিস্থিতির পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে পুলিশের পক্ষ থেকে যান নিয়ন্ত্রণ করা হচ্ছিল, কিন্তু একেবারে বাইপাস একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। এই যে ডার্বি ম্যাচ কেন হলো না, সেই নিয়ে যে উত্তর আরজিকর ঘটনার জের, তাই নিয়ে কিন্তু এই পরিস্থিতি হয়েছিল, উত্তপ্ত পরিস্থিতি। সেই জন্য বাইপাস পুরো একেবারে স্তব্ধ হয়েছিল। এখনো পর্যন্ত বাইপাসে প্রত্যেক দিনে যানজট থাকলেও পুলিশের পক্ষ থেকে একদিকে রাস্তা যেমন খুলে দেওয়া হয়েছে, অন্যদিকে রাস্তা কিন্তু কিছুক্ষণের মধ্যে খুলে দেওয়া হবে এমনটা বলা হচ্ছে। সেক্ষেত্রে এয়ারপোর্টের দিকে যারা যাবে শুধুমাত্র সার্ভিস রোড ব্যবহার করা হচ্ছে, কিন্তু এক্ষেত্রে সল্টলেক বা উল্টোডাঙ্গার থেকে যারা আসবে সেক্ষেত্রে বাইপাস রোড এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে খুলে দেওয়া হয়েছে। এবং 3.5 ঘন্টা পরে কিন্তু এই বাইপাস একেবারে সম্পূর্ণ খুলে দেওয়া হলো, যদিও এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে যানজট প্রত্যেকটি জায়গায়, কিন্তু 3.5 ঘন্টার বেশি সময় কিন্তু একেবারে স্তব্ধ হয়ে উঠেছিল বাইপাস। পুরো দুদিকে যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ ছিল। একদমই অনুপ, অনেক ধন্যবাদ। আরজিকরের ঘটনার প্রতিবাদে ডার্বি বাতিলের জেরে পথে প্রতিবাদ বারাসাতে থানার মোড় পর্যন্ত মিছিল মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের। জিয়াউল আলম আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। জিয়াউল, ডার্বি বাতিলের পর এই পথে প্রতিবাদ বারাসাতেও ঠিক কি ছিল ছবিটা একটু বলো। একদম দেখো, মনে হচ্ছিল বিকেল যত গড়াচ্ছিল মনে হচ্ছিল বারাসাত স্টেডিয়ামে ডার্বি খেলা, অর্থাৎ ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা। কিন্তু পরবর্তীকালে সেটা ভুল ভাঙে, তার কারণ তাদের একটাই, জাস্টিস চাইছিল। তার কারণ আরজিকরে যেভাবে ঘটনা ঘটেছে, ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই ঘটনারই একেবারে ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকরা, হাজারে হাজারে ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকরা তাদের প্রিয় দলের জার্সি গায়ে দিয়ে শুধুমাত্র আরজিকরের বিচার চাই এই স্লোগান নিয়ে একেবারে চাপাডালি কলোনি মোড় থেকে ডাকবাংলো হয়ে বারাসাত থানায় তারা বিক্ষোভ কর্মসূচি করেন। তাদের একটাই দাবি, কেন এত দেরি হচ্ছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে রবিবারের মধ্যে সময়সীমা বেঁধে দিয়েছিল যে এই সাজা ঘোষণা করা করুক, কিন্তু সেখানে কেন এত দেরি হচ্ছে, তার জন্য আজকের ইস্ট বেঙ্গল মোহনবাগানের একেবারে তারা জার্সি গায়ে সমর্থকরা, বিশেষ করে প্রায় হাজারে হাজারে মহিলা এবং পুরুষ, তারা কিন্তু একেবারে রাস্তায় নামেন। তাদের একটাই দাবি, আরজিকরের সুবিচার চাই, আরজিকর কবে বিচার পাবে, এই ধরনের একাধিক স্লোগান নিয়ে তারা কিন্তু এই খেলেছেন এবং মিছিল করেছেন। এবং তাদের আরো দাবি ছিল যে যেহেতু আজকের খেলা ছিল, ফলে তারাও গলা ফাটাতে যেতেন, কিন্তু সেখানে যেহেতু খেলা বাতিল হয়েছে, ফলে তার জন্যই তারা আজকের একেবারে বারাসাতের রাজপথে তারা কিন্তু বিভিন্ন মোড় সেখানে কিন্তু মিছিল করে তারা বিচার চেয়েছেন। মাত্র বারাসাতেই না, একেবারে উত্তরেও কিন্তু এই আজটা পৌঁছে গেছে। বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ দেখাচ্ছেন ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা। ইস্যু সেই একটাই, জাস্টিস ফর আরজিকর। জলপাইগুড়ির ছবিটা দেখাই আপনাদের। আমরা
সর্বস্তরের মানুষকে আজকের এই মিছিলে সামিল হওয়ার জন্য আহ্বান জানাই। আমরা জলপাইগুড়ি রাজপথে শান্তনু আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। শান্তনু, একটা বিরল দৃশ্য দেখা গেল, ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকদের কোথাও এক করে দিল এই একটা চাওয়া, জাস্টিস। হ্যাঁ দেখো, গতকাল রাতেই কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা মিটিং করেন এবং একসঙ্গে দাঁড়িয়ে তারা প্রতিবাদে সরব হবেন, এরকম একটি কর্মসূচিও ঠিক হয়ে যায় গতকাল রাতেই। এবং সিদ্ধান্ত হয়েছিল আজ বিকেলেই তারা এই মিছিলটি করবেন। শহরের প্রাণকেন্দ্র, যেটাকে সমাজপাড়া বলা হয়, সেখান থেকে মিছিল শুরু হবে এবং মোহনবাগান সরণিতে গিয়ে মিছিল শেষ হবে। মিছিলটা শুরু হয়েছিল যে ইস্টবেঙ্গল যে ফ্যান ক্লাব রয়েছে যে সমাজপাড়া এলাকায়, সেখান থেকে মিছিলটা শুরু হয়। প্রতিবাসের ভাষা ছিল বিচার চান তারা এবং জাস্টিসের দাবিতেই কিন্তু এই প্রতিবাদে সরব হয়েছিলেন। কয়েকশো ইস্টবেঙ্গল সমর্থক এবং মোহনবাগান সমর্থক উপস্থিত হয়েছিলেন এই মিছিলে। যেটা সবচেয়ে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে মিছিল কিছু দূর যাওয়ার পরেই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়। আচমকাই বৃষ্টিতে কিন্তু বিঘ্নিত হয়নি মিছিল। সেই মিছিল সমাজপাড়া থেকে গিয়ে টানা বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই কর্মী সমর্থক যারা সমর্থক রয়েছেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাবে, তারা কিন্তু মোহনবাগান সরণি পর্যন্ত মিছিল করেন। ভিজে যান তারা, ভিজে গেলে পরেও তারা মিছিল থেকে বিচ্যুত হননি এবং তাদের যে দাবিটা ছিল জাস্টিস, যে দাবিতে নিয়ে তারা প্রথম থেকে সরব ছিলেন, সেই মিছিলকে নিয়ে তারা সেই দাবিতে সোচ্চার হন এবং মিছিল শেষ পর্যন্ত মোহনবাগান সরণি থেকে শেষ হয়। শুরু যেখানে হয়েছিল ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের এখানে ইস্টবেঙ্গল কর্মী সমর্থক যারা রয়েছেন, যারা ইস্টবেঙ্গল সমর্থক রয়েছেন, মোহনবাগান সমর্থক রয়েছেন, তাদের একটাই বক্তব্য যে নারকীয় ঘটনা ঘটেছে, সেই নারকীয় ঘটনার বিচার দরকার এবং বিচার তারা চাইছেন। এবং পাশাপাশি যারা যে এই ঘটনায় যারা দোষী রয়েছেন তাদেরকে দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটাই তাদের দাবি। সেই দাবিটা কিন্তু যারা যুযুধান দুপক্ষ দুই সমর্থক, তারা কিন্তু একসঙ্গে পায়ে মিলিয়ে মিছিল ছাড়লেন। একদমই, অনেক ধন্যবাদ। পুলিশ কমিশনারের গ্রেফতারের দাবির পরই সুখেন্দু শেখর রায়কে লালবাজারে তলব করা হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর রায়। কি পোস্ট করেছিলেন তিনি? সুখেন্দু শেখর রায় লিখেছেন, সিবিআইকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। প্রাক্তন অধ্যক্ষ এবং পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। কারা এই আত্মহত্যার গল্প ভাসিয়েছিল তা জানা দরকার। কেন হলের দেওয়াল ভেঙে ফেলা হলো? কার মদতে রায় এত ক্ষমতাশালী হয়ে উঠেছিল? কেন 3 দিন পর স্নিফার ডগ আনা হলো? এমন শতাধিক প্রশ্ন ঘুরছে, ওদের মুখ খোলান। এক্স হ্যান্ডেলে এরকমই পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর রায়। তারপরে তাকে লালবাজারে তলব করা হলো। আরজিকর নিয়ে ভুল তথ্যের অভিযোগে তাকে তলব করা হলো। ভেঙ্কটেশ্বর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন সুখেন্দু শেখর, সেজন্যই কি তাকে তলব করা হলো? তিনি কি হাজিরা দিলেন আজ? দেখো, তৃণমূল সাংসদ তিনি কিন্তু লালবাজারের পক্ষ থেকে যে নোটিশ সার্ভ করা হয়েছিল বা তাকে যে তলব করা হয়েছিল, সেই তলবে তিনি কিন্তু সাড়া দিলেন না। এবং সুখেন্দু শেখর রায় সোশ্যাল মিডিয়াতে স্নিফার ডগ ঘটনা, আরজিকর ঘটনার তদন্তে 3 দিন পর স্নিফার ডগ গিয়েছিল এবং অন্যান্য বিষয় তিনি সমাজ মাধ্যমে তুলে ধরেছিলেন। যদিও পুলিশের যেটা দাবি যে 3 দিন পর নয়, এটা ভুল তথ্য দেওয়া হচ্ছে। সুখেন্দু শেখর রায় ভুল তথ্য সমাজ মাধ্যমে তুলে ধরেছেন। ঘটনার পরেই সেখানে স্নিফার ডগ গিয়ে তদন্ত তারা চালিয়েছে। অর্থাৎ সুখেন্দু শেখর রায় সমাজ মাধ্যমে ভুল তথ্য পরিবেশন করছে। মূলত এই কারণেই সুখেন্দু শেখর রায়, যিনি তৃণমূলের সাংসদ, তাকে নোটিশ করা হয়েছিল। তার পরিবর্তে তাকে লালবাজারে তলব করা হয়েছিল। কিন্তু সুখেন্দু শেখর রায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই ধরনের নোটিশ তিনি পাননি এবং যদি সেক্ষেত্রে আগামী দিনে এই নোটিশ পান, তিনি সেক্ষেত্রে আইনি পথেই এর মোকাবিলা করবেন। অর্থাৎ সুখেন্দু শেখর রায় নিজের যে বক্তব্য, সেই নিজের বক্তব্যে এক প্রকার অনড় রয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে সুখেন্দু শেখর রায় আরজিকর ঘটনার তদন্তে যে তথ্য তিনি তুলে ধরেছেন সমাজ মাধ্যমে তা ঠিক নয় এবং তিনি ভুল তথ্য সমাজ মাধ্যমে তুলে ধরেছেন, সেই কারণেই তাকে নোটিশ করা হয়েছিল। যদিও সুখেন্দু শেখর রায় তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি নোটিশ পাননি এবং লালবাজারে যাওয়ার তার কোনো প্রশ্নই নেই। নোটিশ পেলে তিনি আইনি পথেই গোটা বিষয়টির মোকাবিলা করবেন। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। এদিকে সুখেন্দু শেখর রায়ের এই পোস্টকে দুর্ভাগ্যজনক বলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আরজিকরের ঘটনা, ধর্ষণ এবং খুন, ন্যায় বিচার আমরা সবাই চাই। সাংসদ সুখেন্দু শেখর রায় তার পোস্টে যেভাবে পুলিশ কমিশনারের গ্রেফতার দাবি করেছেন, পুলিশ কমিশনারকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন অর্থাৎ সিবিআই পুলিশ কমিশনারকে গ্রেফতার করুক এবং জেরা করুক,
এই দাবির তীব্র বিরোধিতা করছি। কারণ পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি সংবাদ পাওয়ার পর, খবরটা পাওয়ার পর দ্রুততার সঙ্গে যথাযথ ব্যবস্থা নিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন। সুখেন্দু বাবু সিনিয়র, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, তার আবেগ, তার উদ্বেগ নিশ্চয়ই, কিন্তু তাই বলে পুলিশ কমিশনারের গ্রেফতার চাই এবং হেফাজতে নিয়ে জেরা চাই, এটা একটা অযৌক্তিক দাবি এবং এই দাবির বিরোধিতা করছি। শুধুমাত্র তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় নয়, বিজেপি নেতা লকেট চট্টোপাধ্যায়কেও তলব করেছে লালবাজার। সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার ছবি প্রকাশ এবং গুজব ছড়ানোর অভিযোগে তাকে তলব করেছে লালবাজার। ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, লকেট চট্টোপাধ্যায়কে তলবের পিছনে কি কি কারণ দেখানো হচ্ছে? লালবাজার কি কারণ দেখালো, আর লকেটেরই বা কি প্রতিক্রিয়া? দেখো, রাজ্য রাজনীতির শাসক বিরোধী শিবিরের দুই শীর্ষ নেতা, অর্থাৎ একদিকে সুখেন্দু শেখর রায়, অন্যদিকে বিজেপি নেতা লকেট চট্টোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায়কে মূলত লালবাজারের পক্ষ থেকে নোটিশ সার্ভ করে তাকে তলব করা হয়েছিল। মূলত তুমি জানো যে সুপ্রিম কোর্টে কিছু গাইডলাইন রয়েছে, সেখানে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে লকেট চট্টোপাধ্যায় তিনি নির্যাতিতার নাম পরিচয় উল্লেখ করে বেশ কিছু সমাজ মাধ্যমে বেশ কিছু তথ্য তুলে ধরেছিলেন এবং সেখানে গুজব ছড়ানো হয়েছিল। এবং সেই অভিযোগেই লকেট চট্টোপাধ্যায়কে লালবাজারের পক্ষ থেকে নোটিশ দিয়ে আজই তাকে লালবাজারে বিকেল 4টের সময় তলব করা হয়েছিল। কিন্তু লকেট চট্টোপাধ্যায় তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিনি নোটিশ পেয়েছেন, কিন্তু লালবাজারে এই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি হাজিরা দেবেন না। এবং তিনি এবং তার দলের শীর্ষ নেতা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে লকেট চট্টোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু লকেট চট্টোপাধ্যায় আইনি পথেই এই নোটিশের মোকাবিলা করবেন এবং লকেট চট্টোপাধ্যায় কিংবা বিজেপির অন্যান্য আরও বেশ কয়েকজনকে নোটিশ ইস্যু করা হয়েছে, যেটা দাবি করা হচ্ছে রাজ্য বিজেপির পক্ষ থেকে। কেউই লালবাজারে কিন্তু যাবেন না, প্রত্যেকেই আইনি পথে গোটা বিষয়টি মোকাবিলা করবেন। অর্থাৎ একদিকে সুখেন্দু শেখর রায়, অন্যদিকে লকেট চট্টোপাধ্যায়, তাদেরকে নোটিশ ইস্যু করা হয়েছে, কিন্তু কেউই তারা লালবাজারের এই যে নোটিশের পরিপ্রেক্ষিতে লালবাজারে যাবেন না সেটা স্পষ্ট করে দিয়েছেন। লকেট চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন নোটিশ পেয়েছে, কিন্তু এই নোটিশ নিয়ে তিনি মোটেই চিন্তিত নয় এবং এই নোটিশের মোকাবিলা আইনি পথেই তিনি করবেন, এমনটাই স্পষ্ট জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। যত এরকম নোটিশ পাঠাবে আমাদের মতন আরো সাধারণ মানুষকে আমরা আরো বেশি করে মানুষের ভয়েস, জনতার আওয়াজ আমরা আরো বেশি করে তুলতে পারবো, আমাদের আওয়াজ আরো জোরদার হবে। কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ সোশ্যাল মিডিয়া, ফোনে মেসেজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ভর্তি হয়ে গেছে। কত লোককে এরকম ভাবে আটকাতে পারবে? নোটিশ পেয়েছেন? হ্যাঁ, নোটিশ পেয়েছি। আপনি যাবেন? নিশ্চয়ই যাব, দেখা যাক কবে যাই। ওনারা বললেন আর চলে গেলাম না, নিশ্চয়ই যাব। আমাদেরও দেখতে হবে যে আমাদের সোশ্যাল মিডিয়ায় চোখ না দিয়ে তারা যদি আজকে মানে সিবিআই কে সাহায্য করতো, প্রমাণটা লোপাট না করতো, সেটা মনে হয় আরো ভালো হতো বাংলার জন্য। বাংলা কোনো দিকে আর কোনো দিকে তাদের মাথা ঘোরাতে চায় না, চোখ ঘোরাতে চায় না, বাংলা জাস্টিস চায়। অন্যদিকে বিতর্কে হিঙ্গলগঞ্জের বিধায়ক। আরজিকরের ঘটনায় বিক্ষোভে বিতর্ক। নিহত তরুণীর ছবি নিয়ে বিক্ষোভ দেখান বিধায়ক দেবেশ মণ্ডল। নিহত তরুণী চিকিৎসকের ছবি নিয়ে বিক্ষোভেই বিতর্ক। আদালতের নির্দেশ অমান্য করে ছবি নিয়ে বিক্ষোভ দেখান তিনি। জিয়াউল আলম আমাদের প্রতিনিধি রয়েছেন। জিয়াউল, তিনি কি জানতেন না যে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, আদালতের নির্দেশ রয়েছে, তাকে উপেক্ষা করে কেন এরকম ভাবে একেবারে তরুণীর ছবি নিয়ে তিনি বিক্ষোভ দেখালেন? দেখো, তিনি জানতেন না না তিনি জেনে করেছেন সেটা এখনো পর্যন্ত প্রশ্ন না, তার কারণ তার সঙ্গে বারংবার ফোন করে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে, তিনি কোনো ফোনে উত্তর দেননি। কিন্তু তার যেটা প্রশ্ন যেটা তিনি করেছেন যে যেহেতু এই আরজিকরের ডাক্তারি পড়ুয়া যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, খুন করে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, ফলে তার প্রতিবাদেই একেবারে দলের নির্দেশেই তিনি আজকে সভা একটা মঞ্চ করে সেখানে অন্যান্য নেত্রীকে নিয়ে সেখানে একটা প্রতিবাদ বিক্ষোভ বসিয়েছিলেন। কিন্তু এটা তো রাজ্য সরকার, অন্যদিকে হচ্ছে কোর্টের তো এটা একেবারে নিতে নিষেধ রয়েছে যে কোন রকম ভাবে এই ধর্ষিতা বা এই ধরনের তাদের পরিচয় সামনে আনা যাবে না, নাম পরিচয় ছবি কিছু আনা যাবে না, বারবার কোর্টরা আদালত বলছেন। এবং দলের পক্ষ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে বলেছেন যে এই ঘটনায় কোন রকম ভাবে তাদের পরিচয় সামনে আনা যাবে না। ইতিমধ্যেই যারা পরিচয় সামনে এনেছেন, যারা ছবি ব্যবহার করেছেন, তাদের ইতিমধ্যেই লালবাজার থেকে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য।
কিন্তু সেখানে দলের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক দেবেশ মণ্ডল, তিনি একেবারে সরাসরি বিক্ষোভ দেখাতে গিয়ে এই নির্ভয়া অর্থাৎ এই নির্যাতিতার একেবারে ছবি নিয়ে প্লাকার্ড করে তিনি একেবারে মঞ্চে দীর্ঘক্ষণ বসে থাকলেন এবং তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে প্রশ্ন করতে এড়িয়ে গেলেন এবং বারংবার তার ফোনে যোগাযোগ করা হলে কেন তিনি এই ধরনের, তিনি কি জানতেন না, সেই কিন্তু একেবারে তাকে কোনো রকম ভাবে যোগাযোগ করা হয়ে উঠতে পারে, তখন তিনি ফোন ধরেননি। ফলে তিনি হয়তো না জেনে করেছেন বা জেনে করেছেন, এটা কিন্তু তিনি হয়তো জানতেন না, তার জন্য এই ধরনের বিক্ষোভ দেখিয়েছেন। ফলে এ নিয়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে হিঙ্গলগঞ্জ এলাকা জুড়ে। মিমি, ধন্যবাদ। গিয়ে আক্রান্ত পুলিশ, নদিয়া জেলা হাসপাতাল চত্বরে অভিযান পুলিশের। পুলিশি অভিযানে পাল্টা মারধরের অভিযোগ, হোমগার্ডের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। সমীর আমাদের প্রতিনিধি রয়েছে। সমীর, একটু বিশদে জানতে চাইব ঠিক কি ঘটেছিল, কেন এরকম একটা পরিস্থিতি হলো? দেখো আমি সারা রাজ্য জুড়ে যখন তোলপাড় হাসপাতাল নিরাপত্তার দাবিতে, ঠিক সেই সময় শক্তিনগর জেলা হাসপাতালে কিন্তু মদের ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত হলো কোতোয়ালি থানার এক পুলিশ কর্মী। কারণ এই কোতোয়ালি থানার অন্তর্গত শক্তিনগর জেলা হাসপাতালে কিন্তু নিয়মিত মদের ঠেক বসে বলে একটা অভিযোগ, এবং গতকাল রাতে পুলিশের একটি টহলদারি ভ্যান সেখানে অভিযান চালায় এবং অভিযান চালানোর সময় তারা চোখের সামনে দেখতে পান যে সেখানে মদের ঠেক আসর চলছে। গাড়ি থেকে নেমে যখন পুলিশ কর্মীরা সেই মদের আসনে গিয়ে বাধা দেয়, সেই সময় মূলত যারা মদ খাচ্ছিল তারা কিন্তু তাদের উপর চড়াও হয় এবং এক পুলিশ কর্মীকে কিন্তু মারধর করে এবং মদের বোতল দিয়ে তার মাথায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। স্থানীয় যারা সহকর্মী পুলিশ ছিলেন সেই সময় তাকে ওই আহত ব্যক্তিকে তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, সেই সুযোগে কিন্তু দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ, এবং যে আহত ব্যক্তি তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। তবে এই নিয়ে কিন্তু হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ নিয়মিত কিন্তু এই হাসপাতালে দুষ্কৃতীদের আসর মদের ঠেক বসে এবং দুষ্কৃতির কার্যকলাপের একটা অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে, এবং সেই জায়গায় অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হচ্ছে খোদ পুলিশ কর্মীরা। এই ক্ষেত্রে কিন্তু পুনরায় সেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। মিমি, ধন্যবাদ সমীর। চাকরির নামে প্রতারণার অভিযোগ, তৃণমূল নেতার বাড়ির সামনে ধর্ণা। তৃণমূল নেতার বাড়ির সামনে ধর্ণায় প্রতারিতরা, 8 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। কাঠগড়ায় দিনহাটার তৃণমূল নেতা। এখন আপনার টাকার দাবিতে এসে বাড়িতে ধর্ণা দিয়েছেন নাকি? আপনার বাড়ি কোথায়? কথা বলবো শুভঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে। শুভঙ্কর, ঠিক কিভাবে হয়েছে এই প্রতারণা, কি অভিযোগ? হ্যাঁ মিমি, দেখো দিনহাটা 2 ব্লকের এই তৃণমূল নেতা, তিনি দিনহাটা 2 পঞ্চায়েত সমিতির সদস্য বটে, পাশাপাশি আইএনটিডিউসির ব্লক সভাপতি মিলন সেন। তার বাড়ির সামনে আজ সকালে আবুতারা এলাকার এক পরিবার সপরিবারে তার বাড়ির সামনে ধর্ণায় বসে, এবং সেই পরিবারের যিনি কর্তা কালীপদ সেন, তার যেটা অভিযোগ, তার ভাইকে আপার প্রাইমারি চাকরি দেওয়া হবে বলে ওই তৃণমূল নেতাকে তিনি 8,35,000 টাকা দিয়েছিলেন 2016 সালে। কিন্তু 8 বছর পেরিয়ে গেলেও চাকরি হয়নি, উল্টো টাকাও ফেরত দেওয়া হয়নি। বছরখানেক আগে 2 লক্ষ টাকা ফেরত দিয়েছিলেন, বাকি এখনও 6,35,000 টাকা পান। দীর্ঘদিন ধরে তিনি টাকার জন্য টাকাও দিচ্ছেন না, বারবার ঘোরাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন দেবেন কিন্তু দিচ্ছেন না। ফলে বাধ্য হয়ে এদিন তার সপরিবারে সেই পরিবারের তৃণমূল নেতার বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসে। এই ঘটনায় শোরগোল পড়ে যায়। খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে ওই পরিবারদের ওঠায়, ওখান থেকে ধর্ণা মঞ্চ থেকে উঠিয়ে ফেলে। যদিও ওই অভিযুক্ত তৃণমূল নেতার দাবি যে সমস্ত অভিযোগই ভিত্তিহীন, তিনি যে টাকা দিয়েছেন এ ধরনের কোনো প্রমাণ নেই। স্থানীয় কিন্তু কিছু তৃণমূল নেতা এই ঘটনায় মদত দিচ্ছেন এবং তার বিরুদ্ধে ওই ধর্ণাকারী যারা ধর্ণায় বসেছেন তাদেরকে উস্কানি দিচ্ছেন, তার ফলে তারা ধর্ণায় বসেছে। মিমি, ধন্যবাদ শুভঙ্কর। জন্য টাকা নিয়েছিল, সেই টাকার দাবিতে ফেরতের দাবিতে ধর্ণা বসছিল। কবে টাকা দিয়েছিলেন? 16 সালে, 2016 সালে। কিসের চাকরি দিতে চেয়েছিল? আপার প্রাইমারি স্কুল। কাকে দিয়েছিলেন? মিলন সিং। কত টাকা? 8,35,000 দিয়েছিল, 2,40,000 টাকা ফেরত দিয়েছিল। 1,000 টাকা পাবো। কত পাবেন? 5,95,000। কি বলছে? আজকাল করে ঘুরাচ্ছি। আজকে একটা চক্রান্ত করে রাস্তার মধ্যে তারা 4-5 জনকে বসায়া একটা ছবি তুলে পোস্ট করার চক্রান্ত করে। আমাদের কিছু নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব জড়িত আছে এবং আমাদের আবুতারার কিছু নেতৃত্ব যারা রাজনীতিতে উঠতে পারছে না। আমি একটা কথাই বলবো, যদি কেউ টাকা পেয়ে থাকে কোনো চাকরির নামেই হোক আর আবাস যোজনার নামেই হোক, কোনো প্রমাণ তথ্য যদি তাদের হাতে থাকে আমার সামনে জনসমক্ষে প্রকাশ করুক,
আমি রাজনীতি ছেড়ে দেবো, তাদের টাকা আমি ফেরত দেবো। দুই সিভিক ভলান্টিয়ারের ঘুষ নেওয়ার ছবি ভিডিও ভাইরাল হয়েছিল, সেই খবর আমরা দেখাই গত শুক্রবার, এবং তারপরে নিউজ 18 বাংলার খবরের জেরে সরানো হলো অভিযুক্ত দুই সিভিক ভলান্টিয়ারকে। চাপড়া থানার দুই সিভিক ভলান্টিয়ার, তাদের সরিয়ে দেওয়া হয়েছে। ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হয়, পাসপোর্ট ভেরিফিকেশনে ঘুষ নিচ্ছিলেন এই দুই সিভিক ভলান্টিয়ার। এই ভিডিও ভাইরাল হয়, আমরা সেই খবর সম্প্রচার করি, তারপর নিউজ 18 বাংলার খবরের জেরে সরিয়ে দেওয়া হয়েছে দুই সিভিক ভলান্টিয়ারকে। সমীর আমাদের প্রতিনিধি রয়েছে। সমীর, প্রশাসন কি ব্যবস্থা নিল? দেখো মিমি, আমরা যখন শুক্রবারে এই খবর সম্প্রচার করি তার আগে কিন্তু কৃষ্ণনগরে পুলিশ সুপার আশ্বাস দিয়েছিলেন যে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং খবর সম্প্রচার হওয়ার 24 ঘন্টার মধ্যেই কিন্তু তাদেরকে পদ থেকে বা কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন উঠছে, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা কিন্তু এই দুই সিভিক ভলেন্টিয়ার পাসপোর্ট ভেরিফিকেশনের নামে তুল্লাবাজি করত, কিন্তু সেই টাকা কি শুধুমাত্র তারাই আত্মসাৎ করতো, নাকি এর পিছনে কোনো রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক? তবে আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে এরা কিন্তু শুধুমাত্র টাকা তোলার কাজ করতো, এবং সেই টাকার ভাগ কিন্তু বিভিন্ন জায়গায় যেত, এবং এর পিছনে রয়েছে ঊর্ধ্বতন আধিকারিকরা, এবং তাদের এক আধিকারিকের নির্দেশে কিন্তু টাকা তুলতো, এবং কিভাবে কার কাছ থেকে কত টাকা তোলা হবে চিরকুটের মাধ্যমে কিন্তু সেই নির্দেশ তাদের কাছে দেওয়া হতো এবং সাংকেতিক ভাষায়, এবং সেখানে লেখা থাকতো কার কাছ থেকে কত টাকা নেওয়া হবে। সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারকে নির্দেশ দিত, এবং তারই পরিপ্রেক্ষিতে তারা টাকা তুলতো, এবং সেই টাকা চলে যেত পরপর বিভিন্ন জায়গায়। তবে শুধুমাত্র কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারদের যে শাস্তি দেওয়া হয়েছে তাতে কিন্তু খুশি নন চাপড়াবাসী, কিন্তু তারা চান যে এর পিছনে যে চক্র জড়িত রয়েছে বা যা আরো আধিকারিক রয়েছে তাদেরও একইভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক, তবেই এই দুর্নীতি মুক্ত করা যাবে। কারণ পাসপোর্ট তুমি জানো এটা খুব একটা সেন্সিটিভ ইস্যু, যেহেতু চাপড়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, প্রচুর মানুষ কিন্তু বিদেশে কাজে যাওয়ার জন্য পাসপোর্ট করেন, এবং সেই জায়গায় কিন্তু একটা এত বড় চক্রান্ত বা দুর্নীতি কিন্তু তারা কোনো মতে বরদাস্ত করবেন না। অনেক ধন্যবাদ সমীর। আমি রিজিওনাল পাসপোর্টের জন্য আবেদন জানাই, তো ডেকে আমাকে লিটনার উজ্জ্বল দুজন আমার কাছে টাকা চাই, তো টাকা দিতে পারিনি বলে আমার পাসপোর্টটা রিনিউ করে দিইনি। নিউজ 18 বাংলার কাছে আবেদন ওনাদেরকে জানার পর মানে আমার পাশে এসে দাঁড়ায়। ওনারা যখন খবরটা টিভিতে ছাড়ে তখন থানায় এসে আমাকে আবার ডাক করে, সে যা করে আশ্বাস দেয় যে তোমার পাসপোর্টটা করে দেওয়া হবে। তো এর জন্য নিউজ 18 বাংলাকে আমি ধন্যবাদ জানাই। লিটন উজ্জ্বলকে দুজনকে কাল থেকে বসিয়ে দেওয়া হয়েছে। সমবায়ে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখালেন সমবায় কর্মীরা। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের সুবদি সমবায় সমিতির ঘটনা। সমবায় সমিতির খরচের হিসেব চাওয়ার দাবি, ম্যানেজারের কাছে বারবার হিসেব চাওয়ার দাবি। আজ একাধিক দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখানো হয়। সমবায় কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। কথা বলবো সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, সমিতির পরিচালকরা কি করছে, এত কি বলছেন তারা, এই এত ভুরি ভুরি অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে? তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তারা মুখে কুলু বেটেছে, এবং সমবায়ী বিক্ষোভকারী তারা বলছেন যে এই যে দুর্নীতি হচ্ছে তার মূলে কিন্তু এই যারা পরিচালন ক্ষমতায় রয়েছে, এই অভিযোগ নিয়ে যখন তারা বারবার জানাচ্ছে তারা কোনো উত্তর পাননি। তারা শেষমেশ আজকে যেটা করলেন যে ওই সমবায় যে অফিস রয়েছে তার বাইরে দফায় দফায় বিক্ষোভ দেখান, এবং তারা দাবি তুলেন দ্রুত সব কিছু হিসেব দেখাতে হবে, দুর্নীতি হয়েছে এমনটাই তারা দাবি করছে। এই সমবায়ে যারাই সদস্য আছে তারা বলছেন যে হাজার হাজার টাকা চোখের সামনেই তারা প্রমাণ দিচ্ছেন যে দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, কিন্তু যারা অভিযুক্ত তারা এ ব্যাপারে কোনো রকম কোনো মন্তব্য করছেন না, বা হিসেব চাইলেও হিসেব যে দেখাতে হয় সেটাও করছে না। তার ফলে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের এই যে সুবদি এলাকার সমবায় যে সমিতি, সেই সমবায় সমিতি আজকে সকালে থেকেই একবারে দুপুর পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ দেখান যারা সমবায়ী। তারা দাবি করেন অবিলম্বে এই দুর্নীতি যে অভিযোগ উঠেছে তার হিসেব দেখাতে হবে, এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং তারা যে এর ফলে সাফার করছেন তার জন্য কিন্তু তারা যে তাদের প্রাপ্য যাতে পেতে পারেন
তা নিয়েও কিন্তু তারা দরবার করেছেন এবং তারা বলছেন এভাবে যদি এই কাজ হয় যেটা এরপর দেখা যাবে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। অনেক ধন্যবাদ সুজিত। আমার 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করা ছিল। কোথায় রেখেছিলেন? এই সুখদির সমিতিতে। ওই টাকাটা আমার দেয়নি। কতদিন আগে দিয়েছিলেন? টাকাটা 20 সালে আমার টাকাটা দরকার বলে দরখাস্ত দিয়েছিলাম, আমার সুদও দেয়নি আর টাকাও আমি পাইনি। এখন আপনি কি চাইছেন? আমি টাকাটা চাইছি। সমবায় সমিতির যে শেয়ার আমানতের টাকা সমবায় সমিতিরা চালিয়েছেন, তারা সে টাকাগুলো রাখেনি, টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। এই মতো অবস্থায় আমরা এআরসিএস অফিসে দরখাস্ত করেছি, বিডিও সাহেবকে জানিয়েছি, ব্যাংকে জানিয়েছি। আমরা চাইছি যে আমাদের যে পাওনা টাকাটা যেন আমরা পাই এবং যারা এই সমবায় সমিতিতে অন্যায় করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। দাসপুরে সমবায় ভোটে গোষ্ঠীকন্দল। সমবায় ভোটে তৃণমূলের গোষ্ঠীকন্দল। 36 আসনে প্রার্থী দেয়নি বিরোধীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসরে নামে পুলিশ। ভোট গণনার সময় উত্তেজনা ছড়ায়, লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। 4 জনকে আটক করেছে পুলিশ। সুকান্ত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুকান্ত, ফের গোষ্ঠীকন্দল তৃণমূলের প্রকাশ্যে চলে এলো। একদমই মিমি, দেখো দাসপুরের এই যে সমবায় সমিতি, সেই সমবায় সমিতির নির্বাচন ঘিরেই গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এসেছে। কেন না, মোট সমবায় সমিতির আসন সংখ্যা 36, তার মধ্যে 15টি আসনের ভোটাভুটি হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের 2 গোষ্ঠী তারাই কিন্তু সেই আসনে লড়েছেন। অর্থাৎ বিরোধীরা কোনো নমিনেশন করেননি, অর্থাৎ বিরোধীরা এই নির্বাচনে অংশগ্রহণই করেননি। সেই জায়গায় তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যেই ভোট হয়েছে এবং সেই ভোটে 15টি আসনের মধ্যে এক গোষ্ঠী দেখা যাচ্ছে 12টি আসনে এবং অন্য গোষ্ঠী 3টি আসন পেয়েছে। আর এই নিয়েই অভিযোগ তুলেছেন বিরোধীরা। তাদের দাবি যে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যেই এইভাবে ভোটাভুটি হয়েছে। এক কথায় দাসপুর সরবেড়িয়া এলাকার যে সমবায় সমিতি, সেই সমবায় সমিতি জয় কিষাণ সমবায় সমিতি, সেই সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল জয়লাভ করেছে, কিন্তু জয়লাভ করলেও তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এসেছে। মিমি, ধন্যবাদ। ব্লক সভাপতি সুনীল ভৌমিকের জন্য, ওনার ব্যর্থতার জন্য আজকে এই অঞ্চলে এই ভোট মানে 2টো গোষ্ঠীর মধ্যে হলো। একটা গোষ্ঠী যেটাকে বলা হচ্ছে সেটা একটা বিজেপি গোষ্ঠী, বিজেপিকে মদতপুষ্ট করে এটা সুনীল ভৌমিক করিয়েছে। আমি এই দায়িত্ব নিয়ে বলছি। এবং নবীন মহেশপুর, আমি একটা উদাহরণ দিয়ে বলি, ওনাদেরকে ওনার নেতৃত্বে ওনাদেরকে গাড়ি করে এনে ভোট দেওয়া হলো। ওইখানে 500 ভোটারের মধ্যে যেখানে লোকসভার নির্বাচনে 350 ভোটে ওই ভোট জিতে, সেখানে সমস্ত ভোটার কি করে আমাদের হয়, সেগুলোকে ওনার নির্দেশে ওনার নেতৃত্বেই সুব্রত মাইতি ভোটটা দিয়া করেছে। এখানে এই ভোট না হওয়াই কাম্য ছিল। আমরা অনেক চেষ্টা করেছিলাম, লাস্ট দিন পর্যন্ত আমরা দলগত সিদ্ধান্ত মেনে চেষ্টা করেছিলাম ভোট যাতে না হয়। পার্টি অফিসে বসেই আমার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু সেই সিদ্ধান্ত মানেনি। ভোটটা অনিবার্য হয়েছে, তাতে করে আমাদের পক্ষে আমরা 13টা সিটের মধ্যে আমরা ইতিমধ্যেই 10টা জিতেছি, ওরা 3টা জিতেছে। ভোট তৃণমূলেরই হবে, এ নিয়ে কোনো সংশয় নেই। আগামী দিন সবাইকে নিয়ে চলতে হবে। আর এবার বাঁকুড়া সোনামুখীর একটা ছবি দেখাবো আপনাদের। জনবহুল রাস্তায় বড় বড় গর্ত করে রাখা হয়েছে, কি না হাইড্রেনের কাজ হবে। প্রায় 2 মাস হয়ে গেল, কাজ তো হচ্ছেই না, উল্টে ঠিক এইরকম বিপজ্জনক অবস্থায় বড় বড় গর্ত, বিপদ সংকুল একটা পরিস্থিতি এবং এভাবেই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষ। প্রায় 2 মাস ধরেই এরকম পরিস্থিতি। পূর্ত দপ্তরের ঠিকা সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। দেবব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দেবব্রত, এই একটা ছবি যা যথেষ্ট চিন্তার উদ্রেক করছে। এলাকার মানুষ কিভাবে যাতায়াত করছেন সেই ছবিটা তো আমরা দেখছি, কিন্তু কেন এরকম পরিস্থিতি?
একেবারেই দেখো এলাকার মানুষ যেমনটাই অভিযোগ করছে যে পূর্ত দপ্তর কয়েকদিন আগে অর্থাৎ 2 মাস আগে এই কাজ শুরু করেছে, তারপর থেকে একেবারে ঢেলামো ভাবে এই কাজ করছে, অর্থাৎ কাজের গাফিলতির অভিযোগ তুলছে এলাকার মানুষজন। আমরা বারংবার পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করেছি এবং পূর্ত দপ্তরের যে আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা কোনো সদুত্তর দেয়নি। তবে তোমাকে জানাবো যে সোনামুখী বাঁকুড়া জেলার অতি প্রাচীন একটা শহর, এই শহরের মাঝ বরাবর দুটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক বয়ে গেছে। উত্তর দক্ষিণে রয়েছে বিষ্ণুপুর দুর্গাপুর রাজ্য সড়ক এবং পূর্ব পশ্চিমে রয়েছে বাঁকুড়া বর্ধমান রাজ্য সড়ক। এই দুই রাজ্য সড়কের যে মধ্যবর্তী স্থল অর্থাৎ সোনামুখী শহরের মাঝখানে চৌরাস্তার মোড়ে এর আগে একাধিকবার এখানে দুর্ঘটনা ঘটেছে, প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। তার উপর রাস্তার মাঝে এক মানুষ গর্ত করে প্রায় 2 মাস ধরে রেখেছে। শুধুমাত্র ভারী যানবাহন চলাচল করে তাই নয়, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, অফিসের লোকজন, বাজারে আসা লোকজন সকলকেই কিন্তু এই চৌরাস্তার মোড় দিয়ে পারাপার করতে হয়। সোনামুখীর প্রাণকেন্দ্র এই চৌরাস্তার মোড় আসছে, তার অবস্থায় এই রকমের রীতিমতো রাতের ঘুম উড়েছে এলাকার মানুষের, কারণ জীবনের ঝুঁকি নিয়েই তাদের এই রাস্তা পারাপার করতে হয়। তারা দাবি জানাচ্ছেন অতি দ্রুততার সাথে যেন কাজ কমপ্লিট হয়। তবে সাফাই দিয়েছেন পৌরসভার চেয়ারম্যান, তিনি জানাচ্ছেন যে জনবহুল এলাকা, ভারী যানবাহন চলে, তার জন্য ধীর গতিতে কাজ হচ্ছে, বর্ষার জন্য ধীর গতিতে কাজ হচ্ছে। তবে রাত দিন তারা কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, অতি দ্রুততার সাথে যাতে এই কাজ কমপ্লিট হয় সেই দিকে তারা নজর রেখেছে। এখনো পর্যন্ত পূর্ত দপ্তরের কিন্তু কোনো সদুত্তর বা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মিমি, ধন্যবাদ। আমাদের পরিস্থিতি মানে এখানে যে ড্রেনটি হচ্ছে এটা একটা চৌমাথার মোড়, খুব সংকীর্ণ এলাকা, এখানে যে কোনো সময় বিপদ হতে পারে। চৌমাথায় 1.5 মাস ধরে এটাকে রাস্তাকে কেটে রেখে দিয়েছে এবং 1.5 মাস ধরে কাজ, যেখানে 1 মাসের মধ্যে করেছিল সেটা 1.5 মাস হয়ে গেল। হ্যাঁ, এখনো পর্যন্ত এই কমপ্লিট হতে বহু সময় লাগবে। হ্যাঁ, এই কাজে পিডব্লিউডি করছে। কি মনে হচ্ছে কাজে এটা বিশাল গাফিলতি। ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে এটা ঠিকই, তবে ওটা যদি জনবহুল এলাকা না হতো তাহলে তো কাজটা খুব তাড়াতাড়ি হতো। যেহেতু জনবহুল এলাকা, অত্যধিক হারে বাঁকুড়া বর্ধমান মেন রোড, অত্যধিক হারে যানবাহন সেখানে চলাচল করছে, যারা কাজ করছে তাদের কাজ করতে খানিকটা অসুবিধা হচ্ছে। তাই প্রকৃতিগতভাবে কাজের যে পরিধি সেটা একটু স্লথ বটে, তবে রাত ভোর ওরা কাজ করছে, খুব তাড়াতাড়ির মধ্যেই সোনামুখী একটা সুন্দর শহর উপহার পাবে। আর এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখি। নিম্নচাপে ভারী বৃষ্টির সতর্কতা, নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ একাধিক জেলায়। আজ থেকে বুধবার পর্যন্ত দক্ষিণে ভারী বৃষ্টির সতর্কতা। নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র। মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলাতেও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 18 থেকে 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। বিশেষ করে 18 তারিখে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এই সাইডটা, এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামী 24 ঘন্টা প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 19 তারিখ থেকে একটু বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টিপাত, 20 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেশি থাকবে। 21 তারিখে মালদা এবং উত্তরবঙ্গের উত্তরের কয়েকটা জেলা যেমন জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে। মৎস্যজীবীদের জন্য 18 থেকে 20 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, যেহেতু এই নিম্নচাপের কারণে সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে চিন্তায় পড়েছেন মৎস্যজীবীরা। আগামী কয়েকদিন উত্তাল থাকবে সমুদ্র, আর তার জেরেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সাগর থেকে ফিরে আসছে পরপর ট্রলার। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, এই সময়টা ট্রলার যায় সমুদ্রে ইলিশ মাছ ধরতে মূলত। যদি এই সময় 3 দিন ট্রলারগুলো না যেতে পারে তাহলে তো মন্দা, লোকসানের মুখ দেখতে হবে তাদের। হ্যাঁ, একেবারেই দেখো, সেটাই কিন্তু মৎস্যজীবীদের কিন্তু ভাবিয়ে তুলেছে। এই সময়টা যেমন তুমি বলছিলে, যেভাবে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং কয়েকদিন যাবৎ ভালোই পরিমাণে বৃষ্টি হচ্ছে কাকদ্বীপ সহ উপকূলীয় এলাকাতে, সেখান থেকে কিন্তু এই সময় কিন্তু ইলিশ মাছ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু সমুদ্র এই মুহূর্তে উত্তাল, যার কারণে কিন্তু কোনো মৎস্যজীবী ট্রলার এই মুহূর্তে কিন্তু সমুদ্রে ফিশিং করতে পারছে না। তারা কিন্তু তড়িঘড়ি আজকের সবাই কিন্তু বিভিন্ন উপকূলীয় ঘাটগুলিতে ফিরে এসেছে। আজকের মধ্যে প্রায় নাম
আমখানা, কাকদ্বীপ, পাথর প্রতিমা, সাগর, ফ্রেজারগঞ্জ বিভিন্ন এলাকার যে মৎস্যজীবীরা প্রায় 1000-এরও বেশি ট্রলার তারা কিন্তু ইতিমধ্যে ফিরে এসেছে। মৎস্যজীবী সংগঠনের তরফ থেকে তাদেরকে জানানো হয়েছে আগামী 20 তারিখ পর্যন্ত কেউ গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারবে না, কারণ যে সমুদ্র উত্তাল থাকবে। একদম স্বাভাবিকভাবে মৎস্যজীবীরা কিন্তু বড়সড় ক্ষতির মুখে, কারণ যেই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেই সময় কিন্তু ইলিশটা ভালো দেখা মেলে, এবং সেই সময় কিন্তু এই মুহূর্তে যেহেতু সমুদ্র উত্তাল, মৎস্যজীবীদেরকে কিন্তু এই মুহূর্তে ঘাটে অবস্থান করতে হবে, এবং আবার কবে মৎস্য দপ্তরের নির্দেশিকা আসে তার উপরে কিন্তু নজর রাখতে হবে। ধন্যবাদ বিশ্বজিৎ। এখানে ঝড়ের মতন চলছে, বৃষ্টিও সারাদিন চলছে, মৌজার জলের ঢেউ উচ্চতা 5, 6, 7, 8 ফুট করে উঠে আসছে, এই জন্য আমরা পালিয়ে এসেছি। ক্ষতিটা সম্মুখীন হচ্ছে, তেল পুড়ে বেকার লোককে ঘোরাতে হচ্ছে, লোক ঘুরে যাচ্ছে, তাদের না নিলেও তাদের পয়সা দিয়ে দিতে হবে। হঠাৎই সমুদ্রে খারাপ হয়েছে, মৎস্য দপ্তর থেকে আমাদের কাছে নির্দেশ এসেছে সমুদ্রে না যাওয়ার জন্য, কিন্তু যারা সমুদ্রে অলরেডি বেরিয়ে গেছে তাদের জন্য খবর দেওয়া হয়েছে এবং তারা ফিরতেও শুরু করে দিয়েছে। আমাদের যেটুকু ফিশিং করার ডেট পাওয়া গিয়েছে সেটা খুবই সামান্য, এবং ওয়েদার খারাপের দরুন আমাদের ফিশিং ভীষণভাবে ব্যাহত